সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের এই অনুষ্ঠানে জিটিভির স্পেশাল একটি প্রোগ্রাম যেটির নাম হচ্ছে হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্টস নায়কের নায়িকা। সো বুঝতেই পারছেন আমার সাথে একজন আপনাদের সবার পছন্দের এবং আমার সবচেয়ে পছন্দের নায়িকা এবং আমার অনেক অনেক গল্প ওর সাথে, অনেক অনেক স্মৃতি ওর সাথে, এবং আমার আপনার সবার পছন্দের তমা মির্জা। আমার সবচেয়ে বেশি ভালো লাগতো যদি তোমাকে একদম পুরো লাল গালিচা বিছানা একটা জায়গা থেকে আনতে পারতাম, একদম ফিল্মিক একটা এন্ট্রি হতো। সো না, ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে তুমি ডিজার্ভ করো। এবং আগে সবাইকে একটু ঈদ মোবারক জানাও। ও, সবাইকে ঈদ মোবারক। না, তোমার সাথে তো আমার পথে ঘাটে চা খাওয়ার সম্পর্ক, সো ইটস ওকে, এই আড্ডাটাও খারাপ না। মানে পথে ঘাটে চা খাওয়ার চেয়েও আমি যেহেতু যেই ঘটনাটা বললে আমার মাথার মধ্যে এখন ঢুকছে, সেটা হচ্ছে আমি একটা ছবির শুটিংয়ে গিয়েছিলাম ব্যাংককে। হ্যাঁ, আমার ফার্স্ট ফিল্ম। তোমার ফার্স্ট ফিল্ম, এবং আমি আর তুমি প্রথম মানে জুটি হয়ে একটা ছবি করেছিলাম। সেই ছবিটার শুটিংয়ের সময়, এবং আমরা তো ছেলে মানুষ, আমরা সারাক্ষণ টোটো করে ব্যাংককে ঘুরতাম এবং অনেক দিনের জন্য যাওয়া, সেখানে ঘুরতে ঘুরতে যেখানেই যেতাম দেখতাম তুমি আর আন্টি। তো আমরা মনে করতাম মনে হয় তুমি আর আন্টি মনে হয় হোটেল রুমে ঘুমাচ্ছ বা শুয়ে আছো বা রেস্ট নিচ্ছ। এই যে ঘোরাঘুরি, মানে অনেক আগের থেকেই খুব মানে ঘোরাঘুরির অভ্যাস, এই অভ্যাসটা কেন বলো? না, ভালো লাগে ঘুরতে। আর আম্মু আর আমার একসাথে তো অনেক জায়গায় যাওয়া হয়, মানে বিদেশে কোনো শুটিং থাকলে আমি চেষ্টা করি যদি খুব বেশি ভিসা সংক্রান্ত প্রবলেম না হয় তাহলে একসাথে যাওয়ার। আর গেলে শুট না থাকলে কি করব বলো, না, গিয়ে এটা তো আছে। শপিং আর এবং করি। আমার কথা হচ্ছে যে তোমার সাথে যতবারই শুটিং এ বা কোনো প্রোগ্রামে যখনই যাই, মানে তোমার সাথে সাথে আশেপাশে খুঁজে আন্টি কোথায়। হ্যাঁ, সো আন্টি কেমন আছে? আম্মু ভালো আছে, ঈদের আলহামদুলিল্লাহ। এবার আমরা সবসময় শুনি মায়ের হাতে সব রান্নাই অনেক স্পেশাল, মানে মায়ের হাতের এমন কোনো রান্না নেই যেটা আসলে খেতে খারাপ লাগে। সো তোমার হাতের কোন রান্না মানে আন্টির সবচেয়ে পছন্দ? আম্মুর ইলিশ মাছ, আমার হাতের ইলিশ মাছ রান্না আম্মুর অনেক পছন্দ। আর কোনটা খেয়ে কি কখনো মনে হচ্ছে মানে তোমাকে মানে মনে হচ্ছিল যে যে তোমাকে টিউটোরিয়াল দেওয়া উচিত বা আন্টি কোনো করেছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম যখন রান্না শিখছিলাম তখন তো আম্মুর কাছ থেকেই সব সময় ফোন করে শুনতাম, আম্মু এটা রান্না করব, কি দিব, কিভাবে করব। আম্মু আবার হ্যাঁ এটা এই মাপে দিও, এটা এরকম দিও। আমি যখন আমেরিকায় গিয়েছিলাম ওইখানে একটা লম্বা সময় আমার থাকা লেগেছিল। তখন আমি আমার পুরো জীবনে একটা ঈদে আব্বু আম্মু ছাড়া করেছি, একটা ঈদ, ওই ঈদটাই আমার আমেরিকায় করা। তো তখন আমি আম্মুকে ঈদের দিন ভিডিও কল দিছিলাম যে আম্মু আমার খুব মানে তখন কি নিজেকে প্রবাসী প্রবাসী লেগেছিল যে বাংলাদেশের এত প্রবাসী যারা বাংলাদেশ ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে দেশের বাইরে থাকে, তো তখন একটা সেরকম। তখন আম্মুকে ভিডিও কলে বলছি যে আম্মু আমার ঈদের দিন মোরগ পোলাও খেতে ইচ্ছা করতেছে, কিভাবে রান্না করব। তো পুরোটা সময় আম্মু আমার সাথে ভিডিও কলে ছিল। সবকিছু অ্যারেঞ্জ করে রান্না করা অনেক কষ্টের ছিল, কঠিন ছিল, টাফ ছিল। হ্যাঁ, ওটা তো ছিল, বাট ঈদের দিন তো আর কেনা খাবার ভালো লাগে না, আর আমি তো একটু রান্না করতে পারি তখন। তো আম্মু ভিডিও কলে ছিল এবং আমি তখন ভিডিও কলে থেকে থেকে রান্না করছি। আচ্ছা, একটা একদম ছোটবেলার ঈদ মানে যেটা হচ্ছে যেই ড্রেসটার জন্য হয় না যে আমি বলছি মানে মনে করো তোমার একদম 3, 4, 5, 6 মানে একদম ছোটবেলার যখন মানে বোঝা শুরু হলো যে হ্যাঁ এখন ঈদের একটা ড্রেস কিনতে হবে, বা এই সময় সবচেয়ে পছন্দের কোন ড্রেসটা কেনার জন্য বায়না মানে করেছিল আঙ্কেলের কাছে? আম্মু আব্বুর কাছে একবার আমার ছোটবেলায় আমার ঈদের শপিং করা হতো খুলনা নিউ মার্কেট থেকে। তো খুলনা নিউ মার্কেটে যখন গেলাম একবার, তো একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল। তো ওই ড্রেসটার দাম অনেক বেশি ছিল। আচ্ছা, তো আমি আর মানে যেটা সাধ্যের মধ্যে অত টাকা কেনা পসিবল কিনা, না অত টাকা দিয়ে তখন মানে আমার আব্বু তো গভর্নমেন্ট জব করতো, তো আমাদের সবকিছুই ওই হিসাবের মধ্যে, যে এই হিসাব। তো হঠাৎ করে ডলে পড়ানো আমার এত পছন্দ হলো ড্রেসটা, এখন আমি বলছি আমার এটা লাগবে। তো আম্মু বলছে না, এটা তো অনেক প্রাইস, তোমাকে আমি এটার মতন আরেকটা কিনে দিই। পুরা মার্কেট সারাদিন ঘুরছে, আমার আর অন্য কোনোটা পছন্দই হয় না। আমি বলছি থাক, আমাকে দেওয়া লাগবে না, আমার তো অনেক ড্রেস আছে, পরে কিনে দিছিল। এটা কেন? কারণ আমার এরকম মনে হতো যে আমি হয়তো একটা পাঞ্জাবি বা একটা কোনো কিছু পছন্দ করলাম, মনে হলো না এটা আসলে বলাটা মানে আমার এখনো মনে আছে যে সে ছোটবেলা যে তখন আব্বাকে বলবো যে যদি আসলে অত টাকা বাজেট না থাকে। তো কিন্তু এখন হচ্ছে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে এখন তো সারা বছর ব্যাপী মানে অনেক মানে ভালো ভালো ড্রেস, অনেক এক্সপেন্সিভ ড্রেস পরে সারাক্ষণ ফেসবুকে তমা মির্জাকে আমরা দেখি, এবং সুন্দর সুন্দর ড্রেস পরা, এগুলো পরার পরে ঈদের এই
মানে ড্রেসের স্পেশালিটি কিভাবে থাকে, মানে হয় না যে ঈদেরটা তো একদম এক্সট্রাঅর্ডিনারি থাকবে, কিন্তু অডিয়েন্স যারা সোশ্যাল মিডিয়া থাকে বা যারা দেখে বা তোমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা তো আসলে মনে হয় যে হ্যাঁ মানে কি ঈদের পড়লো? একটা স্পেশালটা কি? এখন না অনেস্টলি একটা সময় ছিল যখন কাপড়ের প্রতি অনেক বেশি একটা দুর্বলতা কাজ করতো, যখন সাধ্য ছিল না তখন। আর এখন এসে সাধ্য আছে, কিন্তু ওই ওই আগ্রহ, ওই থাকে না যে না আমার এই কাপড়টা পরতে হবে, এই কাপড়টা আমার অনেক পছন্দ হয়েছে, এটাই আমার লাগবে, এটা এখন আর কাজ করে না। বাট ঈদের সময় একটা জিনিস মাথায় থাকে যে এমন কোনো ড্রেস পরতে চাই যেটা আমারও ঈদের দিনের জন্য কমফোর্টেবল, এবং এই ড্রেসটা যেন ধরো আর কেউ না পড়ে, না পরে ঈদের দিন অ্যাটলিস্ট না এবং পরে। সেটার ক্ষেত্রে টাকা পয়সার বিষয়টা আমরা কিভাবে চিন্তা করি যে ঈদের এত টাকা বাজেট আমি থাকে ঈদের কিনা? শপিং এ অনেক কিপটামি করি আমার ড্রেস কেনার সময়। আমার সাথে যারা যায়, আমার ফ্রেন্ডরা যদি যায় কখনো বা কেউ যদি সাথে থাকে, সে বলে যে ভাই তুমি এত কিপটামি করতেছো না, না এত টাকা দিয়ে। আমি কখনো ধরো অনেকে দেখেছি যে অনেক টাকা, 40,000, 50,000, 1 লাখ টাকা দিয়ে তুমি ঈদে কত ম্যাক্সিমাম কত টাকা কিনেছো ঈদে? ম্যাক্সিমাম একদম হাইয়েস্ট 15,000 নিজের টাকা খরচ। আর যদি ধরো দেখা যায় যে আমার তো প্রচুর না, ব্র্যান্ড হয় না থেকে যে তুমি কাপড় মনে করো আসে, তুমি 15,000 টাকা তোমার কাছে আছে, কিন্তু যে ড্রেসটা পছন্দ হলো আরো 20,000 টাকা, আমি সেটা কিনি না। কাঙ্কেলের থেকে নাও না? না না, আমি কিনিই না। না মানে এখন একমাত্র মেয়ে, তাকে একটা তার জন্য একটা বাজেট আছে, সেই বাজেটটা তো দিলে অ্যাড করে একটা ভালো কিছু না হলো। হয় আমাকে যেমন আম্মু বলে যে তুমি, আম্মু তো আমাকে একটা অ্যামাউন্ট দেয় যে এটা তুমি তোমার ড্রেসের সাথে এই করো। তা আমার দেখা যায় যে 50,000 টাকা দিয়ে একটা ড্রেস না কিনে আমি দেখা যায় যে টাকা হয় ওটা দিয়ে 3-4টা কিনে ফেলি। তো আমার এখন আর অনেকে দেখি অনেক টাকা দিয়ে ড্রেস কিনে, বাট আমার মনে হয় যে না, এখন অনেক মানে দেখা যায় আমার তো প্রচুর ড্রেস আসে, তুমিও জানো যে এক্স্যাক্টলি, এখন আমাদের মনে হয় যে নায়িকাদের যে পরিমাণ ড্রেস আমার এত গিফট আসে, গিফট হ্যাঁ আসে এবং ওগুলো পিয়ার আসে। এত এক্সপেন্সিভ থাকে, এবং পরে আমি যেটা নিজের জন্য কিনি ওটা মনে হয় আমার সবথেকে প্রশ্নটা কিন্তু সস্তা। আমার প্রশ্নটা এটাই যে আসলে সারা বছর ব্যাপী যেভাবে দেখার পরে তো আসলে নতুন করে ঈদের ড্রেসের পার্থক্য খুঁজে পাওয়া যায় না। আরেকটা জিনিস হয় যে আমাদের যারা আর্টিস্ট যারা আছে, দেখা যায় এতবার বিয়ে হয় প্রোগ্রামে, মানে শুটিং এ, এবং এতবার ব্রাইডাল শুট হয়, সেক্ষেত্রে নিজের বিয়ের সময় আসলে স্পেশালিটিটা থাকে না আমার মনে হয়। সো এটা কেমন লাগে তাদের সবার, আসলে কি মনে হয় যে? তোমার যেমন লাগে আমারও তেমন লাগে। না, আমারটা তো একদম মানে মানে পালানো একটা ঘটনা, সো আমার পালানো ঘটনার সাথে তো না, পরে তো প্রোগ্রাম করছিলা, তো তখন কি কি হয়েছিল যে আচ্ছা এমন কিছু পড়তে চাও যেটা আগে পড়োনি, বা এমন ভাবে লুক হোক না, নাকি আমার বাজেটের কথা চিন্তা যেটা করছো? হচ্ছে যে আমারটা মানে আমি যেভাবে করেছিলাম সেটা হচ্ছে যে যে শেরওয়ানিটা আমাকে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, সেটা তো আসলে ডেফিনেটলি অনেক ভালো। এবং আমার মনে হতো এগুলো তো ফটোশুটের সময় আমরা তো ভাসাভি শুট বা যেসব বড় বড় ব্র্যান্ডের শুট করি, তাদেরগুলো তো অনেক বড় বড় মানে মানে দামি অনেক ড্রেস পরি। সো আমার কাছে এরকম মনে হয় না, কারণ আমরা কতবার শুট করি। কিন্তু আমার না, কাছে কাপড়ের প্রতি এখন আর ফ্যাসিনেশন নাই, এবং আমার জন্য এটা খুব খারাপ লাগে যখন আমি দেখি লাইভে এসে এক একটা ড্রেসের অনেক প্রাইস বলছে, এক লাইভে এসেই করছে। আমার মনে হয় যে লাইভ করা উচিত, বাট লাইভে প্রাইস না বললেই ভালো, কারণ হয় কি এটা নিয়েও দেখবা যুদ্ধ লেগে যায়। হ্যাঁ, আর এরকম অনেক নিউজ দেখবা যে না। দামি কাপড় কিনে দেয়নি দেখে ধরো ঝগড়া হয়েছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, খুন খারাপি হয়ে যাচ্ছে, মারামারি আচ্ছা, হচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়ার কথা বলছিলে, এটার সাথে এখন দেখো আমাদের ইন্ডাস্ট্রির আমরা যারা মিডিয়া রিলেটেড, বাট মিডিয়ার বাহিরেও কিন্তু যেই জিনিসগুলো হচ্ছে, সোশ্যাল মিডিয়ার প্রতি এত বেশি আমরা মানে সময় দিচ্ছি, মানে সোশ্যাল মিডিয়াতে এত সময় দিচ্ছি, আমার মনে হয় যে এগুলোতে আসলে ভালো কিছু হচ্ছে কিনা। পারপাস সার্ভ হচ্ছে ডেফিনেটলি অনেকের, কিন্তু হ্যাঁ দেখো এখন ফেসবুক থেকে, টিকটক থেকে, ইনস্টাগ্রাম থেকে কিন্তু মানুষ অনেক আর্নিং করতেছে, অনেকের ফ্যামিলি চলতেছে, নানান ধরনের কন্টেন্ট বানাচ্ছে, ঠিক আছে, ওইটা একটা ডিফারেন্ট আমার মনে হয় তাদের লাইফ, তারা যেটা করছে তাদের লাইফস্টাইলের জন্য, জীবিকার জন্য, আমি ওইটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমার মনে হয় যে আমরা যারা বড় পর্দায় কাজ করি, সেলিব্রিটি বা আমরা যারা কাজ করি, আমাদের লাইফটা অনেক বেশি প্রাইভেট থাকা উচিত, যেটা আমরা পারি না। থাকে না তো, হ্যাঁ না, যেটা আমরা পারি না। মানে চাইলে ওরা তোমা বেডরুমে কি করবে সেটাও জানতে চায়, সেটাও জানতে চাই, এবং সেটা আমরা জানাইও দিই। হ্যাঁ, মানে এটা আমরা কেন আসলে আমরা তার মানে সোশ্যাল মিডিয়া দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্সড। হ্যাঁ, যখন ছিল না তখন দেখো এফডিসির সামনে কত ভিড় হতো, একটাবার শাবনূর আপুকে দেখবে, একবার মৌসুমী আপুকে এটা দেখবে, অনেক সুন্দর কথা বলেছো, তাই না? মানে গাড়ির ভিড় হতো, মানুষের ভিড় হতো, এখন এফডিসির সামনে তুমি একটা মানুষও দেখবা না। এবং আগে তো আমি একটা গল্প শুনেছিলাম, সেটা হচ্ছে যে অনেক বছর আগে, আমার মনে হয় এটা 86-7 এর গল্প, ববিতা ম্যাডাম কোথায় জানি মানে গ্রামের দিকে শুটিং করতে গিয়েছিলেন, এবং এক মানে মহিলা, উনি হাঁটার সময় ওনাকে চিমটি দিছে, যে আসলে আসলে ববিতা ম্যাডাম কিনা। হ্যাঁ, পরে উনি বলছে কি ব্যাপার, পরে বলছে না আমি বিশ্বাস করতে পারতেছি না। তো এই যে জিনিসগুলো এখন এগুলো তো নেই।
তো সেই ক্ষেত্রে আমাদের জন্য আসলে কি মনে হয় এটা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মানুষ কিভাবে নিবেন একটা নায়িকা দেখো একটা নায়ক না সোশ্যাল মিডিয়াতে অনেক পজিটিভ দিক আছে, যেরকম ধরো অনেক আমাদের চারিপাশে অনেক ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটাতে আমরা যারা কাজ করি, আমাদের যাদের একটু মানে ফ্যান ফলোয়ার্স আছে, এরা যখন ওই ভালো দিকটা নিয়ে আমরা অ্যাপ্রিশিয়েট করি এবং খারাপ দিকটা নিয়ে যখন আমরা প্রতিবাদ করি, এটা কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমরা আবার দেখা যায় যে যেহেতু অনেকে আছে যে মনে করে যে আমি সব খাবো ওই টাইপের, মানে আমি সোশ্যাল মিডিয়া থেকে আমি ইনকাম করব, আমি কাজ করে করব, তো তখন দেখা যায় তারা এত বেশি ভিডিও আলাদা, হ্যাঁ, এত বেশি মানে ওপেন হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে, এত বেশি করে, সেটা খুব প্রবলেম। আর সোশ্যাল মিডিয়া ওপেন হয়ে যাওয়াতে যেটা হয়েছে, তুমি অনেকে এসে পরিচয় দিচ্ছে আমি মডেল, আমি হিরোইন, আমি এই, এবং তুমি দেখবা অনেক ক্যামেরা তাদের গিয়ে ধরছে, তারা উল্টা পাল্টা দুনিয়ার কথা বলতেছে, সেগুলো আবার ভাইরাল হচ্ছে। এবং আরো একটা হয় নিজে নিজে ফেসবুকে কয়েকদিন লাইভ করে সেও ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। সো ব্যাড গুড আমার মনে হয় দুটো জিনিসই আছে। ইভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। আমার কাছে মনে হয় যে যে যার পারপাস সার্ভ করে, এটা একটা ইস্যু। যেমন আমি আমাদের বা তোমার যখন সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা কোনো কিছু রিলিজ হয় বা কোনো কিছু দেখাতে চাও, তখন তো আমরা এটাই ইউজ করছি। আবার এখান থেকেই দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক রকম বিভিন্ন কমেন্ট করে। যেমন আমরা রিসেন্টলি মানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বা যে ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়েও কিন্তু অনেক মানে ট্রল হচ্ছে। সো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে আমরা এই যে ইউজটা করছি, সেক্ষেত্রে তোমার সবচেয়ে নেগেটিভ কি বের করে মানুষ, এবং সেটা নিয়ে তোমার বলার কি আছে? নেগেটিভ তো দেখো, কিছু সংখ্যক মানুষ সব সময় দেখবা এরা খুব সংখ্যায় কম, এরা সবার পোস্টে গিয়ে নেগেটিভ কমেন্টস করে, সবার। মানে তুমি যদি অভ্যাসটা ওরই খারাপ আসলে। হ্যাঁ, তুমি মিডিয়া পারসন, মানে তুমি ভালো জিনিস বললেও তোমাকে নিয়ে খারাপ কথা বলবে, ভালো জিনিস পোস্ট করলেও তোমাকে নিয়ে খারাপ কথা বলবে। ইভেন অনেকে আছে যে এটার জন্য মিডিয়া পারসন হতে হয় না, এমনিই ওরা নেগেটিভ কমেন্ট করে। সো আমার মনে হয় যে ওইটা আমি কখনোই পার্সোনালি নিই না। আমাকে 5টা কথা বললেও কিছু যায় আসে না। মাঝে মধ্যে খুব বেশি যদি দেখা যায় যে উল্টাপাল্টা কমেন্টস, আমি হয়তো ব্লক করে দিই যদি আমার সামনে আসে। নর্মালি তো আমি কমেন্টস পড়িই না, তারপরেও যদি অনেক সময় দেখা যায় পপ আপ করে, তখন আমি ডিলিট করে দিই আর ব্লক করে দিই। তো আমার মনে হয় যে দেখো, ফেসবুক এবং ও আসলে মানে কখনোই আমাদের ফ্যান না, তো যদি ফ্যান হতো তখন তো ডেফিনেটলি এরকম নেগেটিভ। ওরা ফ্যান না, ওরা ছবিও দেখে না, ওরা কোথায় থাকে তুমি নিজেও বুঝবা না, ওরা কে, ওদের লাইফস্টাইল সম্পর্কে তোমার আইডিয়া নেওয়ার কোনো অপশন নেই, কারণ প্রোফাইলটা লক করা থাকে, 2টা ফেক ছবি দেওয়া থাকে। যে খুব বেশি বয়ান দিবে, মানে 2024 সাল 23 সাল 22 সাল এরকম কোনো পোস্টই নাই, লক তো। আর হ্যাঁ, ধরো কভার ফটো প্রোফাইল পিকচার যেটা দেখবা, সেটা দেখবা যে কোনো গোলাপ ফুল বা যে কোনো একটা লাল নীল ফুল, আর একটা ধরো পতাকার ছবি দিয়ে রাখছে, সে দেশকে খুব ভালোবাসে বোঝাচ্ছে, আর সে একটা ধরো ইসলামিক কিছু একটা দিয়ে রাখছে, তার মানে সে বোঝাচ্ছে সে ইসলামিক মাইন্ডেড। বাট এই মানুষটা যে আসলে কে, এটা কি একটা 7 বছরের বাচ্চা নাকি একটা 80 বছরের বুড়ো, এ কি আদৌ ঢাকায় থাকে নাকি কোনো অজপাড়াগায় থাকে, মানে ও যে কে এটা তুমি বুঝতেই পারবে না, জানতেই পারবে না, কিন্তু ও তোমাকে এসে কিন্তু 2টা গালি দিয়ে যাচ্ছে। এবং মানে এগুলো নিয়ে তো আসলে আমরা অনেকেই অনেকভাবে, এবং এটা নিয়ে আমরা প্রচুর সোশ্যাল মিডিয়া প্রতিবাদ হয়, কিন্তু কোনো লাভ হয় না। আমাকে বলো যে তোমার যে এই যে প্রতিবাদের জায়গাগুলো কোনো ওয়ে আছে কিনা, মানে যেমন এটাকে আস্তে আস্তে বলতে বলতে, যেমন তোমার কথা আমার একটা পয়েন্ট এলো, সেটা হচ্ছে এরা আসলে অভ্যাস খারাপ, ভালো মন্দ মানে বয়স টয়স কোনো কিছু কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে ওর অভ্যাসই এটা, ও এটা করবে, কাজে এটা ও সারাদিন ধরো ও আদৌ কিছু করে কিনা আমি সেটাও জানি না। আর যদি করে এটা কি মানে না, কোনো প্রতিকার নাই, কারণ ফেসবুক তো সবার জন্য ওপেন। তোমার একটা ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে তো তোমাকে অনেক কিছু করতে হচ্ছে না। না, কিন্তু যেমন এখন সরকারিভাবে যদি মোবাইল সিম টিম থেকে শুরু করে এনআইডি দিয়ে বা পাসপোর্টের কপি দিয়ে করা হয়, কেউ যদি চায় একটা সিম করে, সে তোমাকে একটা ফোন দিয়ে 10টা গালি দিয়ে আবার সিমটা বন্ধ করে দিতে পারে। এইটা ধরো, এটা হলো মন মানসিকতার ব্যাপার। আমাদের দেশের মানুষের মন মানসিকতা এত নিকৃষ্ট হয়ে গেছে, তুমি যদি রিসেন্টলি কিছু ঘটে যাওয়া ঘটনা দেখো, ধর্ষণের পার্সেন্টেজ দেখো, আমি সেটাই বলছিলাম আর কি। হ্যাঁ, দেন 5 বছরের একটা মেয়েকে, মানে কি তুমি চিন্তা করতে পারো? মানে আমরা মানে কোথায়, মন মানসিকতা মানুষের মানে এত নিকৃষ্ট হয়ে গেছে মানুষ, যে
আমার কথা যে যেই করছে দেখা যাচ্ছে হয় সে ম্যারিড, তার বউ আছে, তার নিজেরই হয়তো একটা মেয়ে আছে, তার মধ্যে এই পাশবিক চিন্তা ভাবনা আসে কোথা থেকে? না আমি আমাদের একটা ভাইয়ের একটা ইন্টারভিউ দেখছিলাম, উনি বলেছিলেন যে যারা ধর্ষণের সাথে জড়িত এদের যেমন একজন লয়ার থাকে, আবার এটাকে বাঁচানোর জন্য আবার আরেকজন লয়ার ঠিক না, করে। আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছি যে মানে কেন ধর্ষণের যে ধর্ষণকারী তার পক্ষে কোনো উকিল থাকবে। হ্যাঁ, আমি এই কথাটাই বলছিলাম যে এবং সেকেন্ড থিং, এটা নিয়ে আবার তদন্তের কি আছে, সে তো নিজেই স্বীকার করছে। হ্যাঁ, মানে পক্ষে বিপক্ষে থাকে এটা, মানে দেখো লামিসার যেটা হলো, যে ধর্ষণকারী সে স্বীকার করে নিয়েছে, যথেষ্ট প্রমাণ, হাজার হাজার মানুষ সাক্ষী, বাবা মা সাক্ষী, যে মহিলা তার ওয়াইফ, সেই মহিলা তো দরজা বন্ধ করেছিল, মহিলা বের হয়ে দেখতেছে ঘরের মধ্যে সবকিছু লাশ এন্ড সবকিছু। এটার আবার কিসের তদন্ত হবে? মানে তদন্ত করে আর কি বের হবে? সেকেন্ড হলো, ওর পক্ষে আবার কোনো উকিল দাঁড়াবে? সেটা কি মানুষ না অন্য কিছু? মানে মানে চিন্তা করতে পারো তুমি, পক্ষে দাঁড়ায় কি বলবে? চলে আসছে একজন উকিল পক্ষে দাঁড়ায় তার পক্ষে হয়ে কি বলবে? যে তিনি মানসিক সমস্যার কারণে এই ঘটনা ঘটাইছে, বা সে এটা এটা কোনো এক্সপ্লেনেশনই থাকা উচিত না। এবং আমি দেখলাম যে বলা হচ্ছে এটা কি সেই মধ্যযুগ কিনা আগের যুগ কিনা, যে বললেই একটা শাস্তি হয়ে গেল। এইটা এখনকার যুগ তো আরো স্মার্ট যুগ, ডিজিটাল যুগ। মানে শাস্তিটা আসলে ওইরকম হওয়া উচিত, ওরকম হওয়া উচিত, এবং উইথ ইন 7 days 5 days 3 days এর মধ্যে হওয়া উচিত। হ্যাঁ, ওকে আবার কোথাও একটা ঝুলায় পিটানো উচিত, ওকে ঝুলায় রেখে দেওয়া ওকে উচিত। এত শোনো, বাংলাদেশে কোনো আমি বলবো যে কোনো গভর্নমেন্ট এটা এসে বন্ধ করতে পারে নাই। মানে এই গভর্নমেন্ট ওই গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট, তুমি কোনো গভর্নমেন্টকে বলতে পারবে না। যেমন তুমি এই যে বললা যে রুচির একটা হ্যাঁ, অভ্যাস, এটা ও চেঞ্জ হয়ে করতে পারবে না। আসতেছে। যারা হচ্ছে যে এই না না, অবশ্যই ধর্ষণকারী, বন্ধ করতে পারবে না ধর্ষণকারী ওদেরও তো আসলে এই সেম প্রবলেম। বন্ধ করতে না, এটা বন্ধ হবে। এটা কোনো শাস্তি হচ্ছে না তো। তুমি কয়জন ধর্ষণকারীকে দেখছো যে ওরকম এক্সট্রিম লেভেলে তাকে সামনে এনে হোক বা যেভাবেই হোক তার ওই শাস্তিটা হয়েছে? মানুষের মনে ভয় নেই। মানুষের মধ্যে তো ভয় থাকতে হবে। মানে এমন হয় না যে মনে করো এই শাহবাগের মতো জায়গায় বা গুলশানের মতো কোনো একটা জায়গায় ওকে ঝুলায় রাখা উচিত। না, ঝুলাই রাখা মানে কি? ওকে না, শুধু যারা করে আসছে আগে, এদের আবার যাবজ্জীবন কিসের? ও সারা জীবন জেলের মধ্যে খাইতে পারবে 3 বেলা, জেলের মধ্যে ও গোসল করবে, খাবে দাবে, ঘুমাবে, ও বন্ধু বান্ধব পাতাবে, আড্ডা দিবে, ওইটা আবার কিসের লাইফ? ওকে ইনস্ট্যান্ট ও এবং অন্য যারা, এদের ইনস্ট্যান্ট তোমার এটা শাস্তি হবে। তোমার যে মানে প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে নদীজন এবং তোমার আমার একটা ছবি। আমি হয়ে গেছি, তো ইন্টেন্স একটা টপিক ছিল, মানে মনে হচ্ছে যে আরো বলতে চাই। এনিওয়েজ বলো। তো আমরা যেহেতু ঈদের প্রোগ্রাম, আমরা সবকিছু নিয়ে গল্প করব, তার মধ্যে নদীজন এবং জাতীয় চলচ্চিত্র। তুমি তো আমার কো-আর্টিস্ট ছিলে, মানে কো-আর্টিস্ট ছিলাম, বাট ওইখানে আসলে তুমি ডিজার্ভ করো, বাট আমি তো একটা ছোট মানে গেস্ট অ্যাপিয়ারেন্সের মতো ছিলাম। সো সেই জায়গা থেকে এই যে তোমার যে ক্যারেক্টার যেভাবে করে তোমাকে প্রেজেন্ট করেছে কাকুলিয়াপা, এরপর আবার মনে করো যেমন আমরা সুরঙ্গে তোমাকে দেখেছি। সো এই যে চেহারার পার্থক্য, হ্যাঁ মানে আকাশ পাতাল কিন্তু, এবং সেটার গেট আপ থেকে শুরু করে সবকিছু, এবং সেম জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে হয়। যে তমা মির্জাকে নিয়ে বলে যে আগের তমা মির্জা আর এখনকার তমা মির্জা। তো এই যে মানুষের যে পারসেপশন, মানুষ চরিত্রটাকেও মনে হয় যে তাহলে তোমাকে ওইটাই ছিল নাকি তোমা এটা আসলে, তোমার কাছে কি মনে হয়? এই যে বিভিন্ন সময় কন্ট্রোভার্সি হয় যে তোমা তো আগে ভালো ছিল, এখন এমন বলতেই পারে এটা। দেখো আমাকে আমার মেইন যেটা ফোকাস থাকে সেটা হলো আমার অভিনয়। সো আমি যেসব ক্যারেক্টার প্লে করি, ওই ক্যারেক্টারের গেট আপ, ওই ক্যারেক্টারের লুক, ওইটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। নদীজনে যেরকম আলাদা লুক, এটাতে আলাদা লুক, ওইটাই আছে। আর ব্যক্তিগত জীবনে যদি ধরো আমার লুক চেঞ্জ বা আমার কোনো কিছু নিয়ে কারোর কোনো মন্তব্য থাকে, এটা নিয়ে আমি ওপেনলি অনেকবার কথা হয়েছে, এবং আমি রিসেন্টলিও মানে গত সপ্তাহে দেখলাম, তুমি দেখলাম আমি অনেক ওপেনলি কথা বলছি, অনেক বোল্ডলি বলছি। এর থেকে আর আসলে ডিটেইলিং এ বলার কিছু নাই। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে সব মাছে খায়, দোষ হয় পাঙ্গাস মাছের। তো এটা নিয়ে আসলে আলাদা করে কিছু বলতে চাই না। আমি নিজের পছন্দ, যেমন আজকে যে আমি ড্রেসটা পরেছি, এটা আমি আমার পছন্দে পরেছি। এই ড্রেসটাতে ধরো তোমার কাছে আমাকে ভালো নাও লাগতে পারে, বাট এটা আমার পছন্দ। তো আমি আমার জীবনের এই সময় এসে একটা জিনিস রিয়ালাইজ করেছি, সেটা হলো আমরা না আমাদেরকে কম ভালোবাসি। আচ্ছা। সো
আমি না আমাকে বেশি ভালোবাসতে চাই, আমাকে ভালোবেসে আমার যা যা করতে ভালো লাগবে তাই অবশ্যই করবো। হার্মফুল না সেসব জিনিসই আমি মানে মানে আমি আসলে চাই যে মানে একটা জিনিস জানতে, সেটা হচ্ছে তোমার নিজেকে কিভাবে সময় দেয়, মানে একদম হয় না নিজের মতো করে সময়টা কিভাবে দেয়? আমি চুপচাপ হয়ে যাই। ধরো আমার খুব যদি আমার খুব ভালো সময়ও আসে, যে ধরো আমি অনেক বড় কিছু লাইফে অ্যাচিভ করেছি, বা আমার লাইফের আমি আমার খুব কাছের মানুষকে হারিয়েছি, যে যে সিচুয়েশনই হোক, আমি না একদম চুপ হয়ে যাই। মানে আমি এক্সপ্রেস করতে পারি না, আমি আমার কষ্টটাও করতে পারি না, আমি আমার আনন্দটাও করতে পারি না। আর আমার সেটা তো গেল একটা মানে মানে স্যাড মোমেন্টস, হয় না না, নিজের একটা ইভেন সময়। ইভেন ওই যে বললাম যে ধরো আমি অনেক কিছু ভালো কিছু আমার লাইফে এসছে, আমি ধরো একটা অনেক বড় কিছু পেয়ে গিয়েছি, আমার ছবি হয়তো ব্লকবাস্টার হয়েছে, বা আমি একটা অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছি, হ্যাঁ, তো ওইটা না আমি খুব ঘটা করে অনেক কিছু বলতেও পারি না, করতেও পারি না। এবং আমার ম্যাক্সিমাম সময় দেখা যায় ধরো যদি কাজ না থাকে আমি হয়তো মুভি দেখছি বা আমি গান শুনছি। আগে তো যেমন তুমি জানো আমার একটা কুকুর ছিল হানি, আমার ওর সাথেই বেশি টাইম স্পেন্ড করা হতো। এখন ও নেই, ওই লোনলিনেসটা আমার ভিতরে অনেক বেশি কাজ করে। তা কিন্তু এখন সময়টা আসলে কিভাবে কাটে, মানে আমার কথা হচ্ছে শুটিং না, ফ্রেন্ডস না, মানে ফ্যামিলিও ওই যে না। মুভি দেখি, প্রচুর মুভি দেখা হয়, গান শোনা হয়, হয়তো ফেসবুকে যেটা নর্মালি কি হচ্ছে হ্যাঁ, এগুলো social দেখা media হয়, scrolling সোশ্যাল করা মিডিয়া, করতে এটা খুব করতে কমন। করতে। আমরা যতই সোশ্যাল মিডিয়াকে গালি দিই, আমরা সবাই কিন্তু আসলে এটার প্রতি একটা ডিপেন্ডেন্ট। মানে তুমি দেখো তোমার ফোনটা জাস্ট রেখে দেওয়া হয় যদি 4-5 ঘন্টা, তোমার কিন্তু অস্থির লাগবে, আচ্ছা ফেসবুকে কি হলো, নতুন কি ঘটলো, আমি তো জানি না। ইউভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। সো এই যে বলছিলাম ব্রেকের যাবার আগে যে প্রেমময় জীবন, এবং মানে এটা হয়তো যে এমন একটা সিচুয়েশন আমার জীবনে, মানে আমার যে গল্প আছে সেই গল্প তুমি যদি আমার জায়গায় থাকতে সেম প্রশ্ন করতেছো, আমারও সেম সেটা ব্যতিক্রম ঘটাচ্ছি না। তুমি তোমার প্রেমময় জীবনের গল্প বলো। কিছুই নাই লাইফে, প্রেম নাই। প্রেম নাই? কিসের প্রেম? তো এটা তো আমার মনে হয় যখন মানুষ ছ্যাঁকা খায় তখন এইসব কথাবার্তা বলে। হ্যাঁ, কিসের ভালোবাসা? ছ্যাঁকা খায় বা ছ্যাঁকা দেয় বা যেটাই হোক বোথ, তখন হয়তো কথা বলে। ছ্যাঁকা দেয়া এবং ছ্যাঁকা খাওয়া রেশিও কতটুকু? আমি না এই ছ্যাঁকা দেওয়া ছ্যাঁকা খাওয়াতে বিশ্বাসী না। আমি বিশ্বাসী ধরো তুমি কাউকে খুব ভালোবাসছো, তুমি কারোর সাথে থাকতে চাও সারা জীবন, শুধু তুমি না, হয়তো সেই মানুষটাও চায়, কিন্তু কোনো কারণে হয়তো সেটা হয় না। যদি না হয় তখন রেসপেক্টফুলি দুজন সরে যাওয়া, এটা যদি সেই ডিসিশনই হয়, তো সেটা হয়ে যাওয়া উচিত, এবং সেটা নিয়ে অনেক বেশি কথা না বলাই ভালো। কথা না বলাই ভালো, কিন্তু আমরা তো হয় না, আমরাও মাঝে মাঝে দেখি দুই পক্ষ থেকে অনেক সময় কথা, মানে ওই যে তুমি কাকে নিয়ে কথা বলতে চাচ্ছ, নাম বলো। নাম নাম বলার দরকার নাই। আমার কথা হচ্ছে যে তুমিও জানো, সেটা হচ্ছে যে কাঠের মধ্যে কাঠ ঠোকরার মধ্যে ঠোক 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 করে সবাই কথা না বলে। দেখো, সবাই এটা নিয়ে প্রশ্ন করে, তুমি হয়তো নাম বলো নাই বা ইনডিরেক্টলি বলতেছো, সবাই ডিরেক্টলি বলে যে আপনাকে নিয়ে, আপনার আর তার সম্পর্কের কি অবস্থা, বন্ধুত্বের কি অবস্থা। এটা শেষ হয়ে গিয়েছে ধরো আরো 1.5-2 বছর আগে। আচ্ছা, কিসের 1.5-2 বছর, আরো আগে। আগে হ্যাঁ, তো যে সম্পর্ক এত বছর আগে শেষ হয়ে গিয়েছে, সেই সম্পর্ক নিয়ে যখন এখনো প্রশ্ন করে এবং এখনো সেটা নিয়ে আমার ক্লারিফিকেশন দিতে হয়, না, দুজনের clarification, আমার কাছে মনে হয় যে এটা তো ক্লিয়ার আসলে করা লাগে, মানে এটা যখন খুবই প্যাথেটিক আমার কাছে। মানে আমার কাছে মনে হয় যে আমরা তো আসলে যখন কোনো রিলেশনশিপে মানে থাকি বা থেকেছিলাম, তখন কি হয়, আমরা নিশ্চয়ই অ্যানাউন্স করেও মানে প্রেম শুরু করিনি, আবার শেষ করলেও শেষ নিশ্চয়ই করে অ্যানাউন্স করলেও announcement দিতে করতে হবে হবে, না। মানে হ্যাঁ, এটা এমন কোনো খুব কথা নেই। সেটা weird হচ্ছে না? মানে বিয়ে শাদীর সময় হতে পারে সেটা অ্যানাউন্সমেন্ট করে বিয়ে করব, সেটাও অনেকে গোপনে করে। হ্যাঁ মানে যখন বাচ্চা হয় তখন সামনে আসে। হ্যাঁ, সেটাই বলছি যে এই জিনিসগুলো তো তাই আসলে না? সেটা অনেকে আবার 4 বছর বাচ্চা ছাড়াও হয়তো 2 বছর পরে বলে যে আমরা 2 বছর আগে বিয়ে করেছিলাম, এখন আমরা জানাচ্ছি, অ্যানিভার্সারিতে এসে জানায় হয়তো। তো এরকম অনেকে অনেক ভাবে না, করে। এটারও রিজনটা কি, এটা হচ্ছে যখন ওই যে মানে যখন প্রথম একটু একটু গল্প শোনা শুরু হয় তখন বলে না আমরা কাজিন, আমরা জাস্ট ফ্রেন্ড। সো পরে দেখা যায় আবার যদি মানে অল্প দিনের মধ্যে না টিকে যায়, হ্যাঁ টিকে তখন গেলে বলছে তখন না স্বীকার না করে না আমরা কিসের বিয়ে, আমরা তো এমনি জাস্ট ফ্রেন্ড, মানুষ এমনি বলতে কথা। হ্যাঁ, নিজেদের মধ্যে তুমি করছো কখনো না, এরকম? আমি এরকম কখনো করি নাই। না, হ্যাঁ, না, সত্যি? আমি কখনো করি না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তা আমি তো অলওয়েজ সবসময় মানে ওপেন বুক ছিলাম পুরো ইন্ডাস্ট্রির কাছে। তার মানে কি তুমি জীবনে একটাই প্রেম করছো, ওটাই বিয়ে করছো? হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে তুমি যখন ও উপস্থাপকের চেয়ারে বসে অনেক কিছুই বলা যায়, তোমার কপাল ভালো আজকে আমি উপস্থাপক না। না, আমি ডেফিনেটলি আমি মানে তোমার থাক, তুমি আমাকে যেহেতু অনেক তোমার ছাড় প্রোগ্রামে দিচ্ছ, আমি যেতে আমিও চাই। ছাড় দিলাম। হ্যাঁ, আমিও তোমার প্রোগ্রামে গেস্ট হয়ে আসতে চাই আজকের, এবং সত্যিকার অর্থে তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ যে আজকে এই প্রোগ্রামের গেস্ট হয়ে তুমি এসছো।
এবং সত্যি আমার মানে মনে হয় যে খুব বেশি ইনফর্মাল মানে এটাই পছন্দ করবে দর্শক। একদমই। এবং তোমার আমার গল্প শুরু করতে গেলে মানে মনে হয় যে এটা অনেক তোমার প্রোগ্রামে আর কোনো গেস্ট আসতে পারবে না, কারণ আমার মনে হয় যে যেই রিসেন্ট গল্প, টাইমে তুমি হ্যাঁ। আমার সাথে সবথেকে বেশি কাজ করছো, মানে তোমার ক্যারিয়ারের অনেক। লাস্টের সময়গুলো, মানে লাস্ট কত বছর 2011-10 থেকে আই থিঙ্ক 17 পর্যন্ত আমার সাথেই তোমার বেশি কাজ করা হয়েছে, রাইট? সো এরপরে আবার আমি যখন ব্রেকে চলে গেছি তখন আমাদের কাজ হয়নি, এখন আবার আমি না, স্টার্ট করছি, এটা তো so আমার এখন কাছে হয়তো মনে হয় কাজ যে ব্রেক হবে। না, আমরা যেটা হচ্ছে যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে যে না, এই যে আমার চেঞ্জগুলো। ব্রেক তো দরকার ছিল। না, তারপর আমার মনে হয় যে চেঞ্জ, মনে করো আমাদের এখনই যখন মানে এখন যখন আমরা ছবি একটা নতুন করে স্টার্ট করব বা একটা সিনেমার প্ল্যানিং করব, তখন আসলে এরকম শিওর শটই হইতে হবে, একদম। আদারওয়াইজ ছবি করে না, লাভ নেই। ইনশাআল্লাহ ভেরি সুন ইনশাআল্লাহ। সো এই যে সুরঙ্গর পরে দাগি, এরপরে আবার এই অবজারভেশন যে টাইমটা চলছে, আমার মনে হয় যে এই অবজারভেশনটা খুবই ভালো, কারণ লাস্ট ব্রেক ইয়ারেই তো দিয়ে আমার ছবি তোমার ঈদে রিলিজ হলো। হ্যাঁ, এবার So, ঈদে আমার কোনো ছবি কোনো ছবি আসেনি, নেই, হ্যাঁ। বাট আমি খুবই আশাবাদী, ওইভাবেই সবকিছু প্ল্যান হচ্ছে যে ঈদ ছাড়া হয়তো একটা ছবি আমার আসবে, যদি আচ্ছা। আসে খুবই ভালো, তাহলে তো এবছর দর্শক আরেকটা ছবি পাবে। মানে এই যে মানে দর্শক ছবি দেখছে, বাট শিল্পী সমিতি কেন তোমার মির্জাকে পাচ্ছে না নেত্রী হিসেবে? আমি এসবের মধ্যে নাই। না মানে কেন নেই এটা আমি এই ধরো কোনো প্রকার রাজনীতি বলো না, বা কোনো রাজনীতি না, প্রকার এটা তো শিল্পী সমিতি, ওই শিল্প শিল্পীদের সমিতির সাথে। নির্বাচন, আমি বলতেছি শিল্পী সমিতির নির্বাচন বলো, রাজনীতি বলো, এগুলোর মধ্যে আমি নাই। আমি জাস্ট যাব, ভোট দিব, চলে আসব, কিন্তু আমি ধরো ওখানে নির্বাচন করব, আমি না, আমি এইসবের মধ্যে নাই। একটা সময় ছিল এফডিসিতে মানে মানে প্রত্যেক মানে ইয়ের মধ্যে ফ্লোরে ফ্লোরে শুটিং হতো, এখন শুটিংগুলো এখন এফডিসি কেন্দ্রিক খুব কম হচ্ছে। এবং মানে এটার সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করে দেয়, সেটা হচ্ছে আমরা আগে দেখতাম যে শুক্রবারে ছবি রিলিজ হচ্ছে, প্রত্যেক শুক্রবার মানে 52টা উইকে, মানে কোনো না কোনো শুক্রবারে একটা ইভেন দুইটা, ইভেন এটা নিয়েও তর্ক হতো যে কোনো শুক্রবারে 2টার বেশি ছবি রিলিজ হতে পারবে না, তার মানে এমনও শুক্রবার আছে 3টা ছবি রিলিজের জন্য মানে বলা হয়েছে। মানে সাবমিট করতো। কিন্তু এখন আসলে এই যে ঈদ কেন্দ্রিক ছবি, এটা আসলে আমার কারণ কাছে কি? মানে কারণটা কি, আর এটা তো আসলে আমার মনে হয় যে মানে ব্যবসার জন্য খারাপ না, কারণ হল মালিকদের দেখো, কথা চিন্তা করলে। মাঝখানে আমাদের ইন্ডাস্ট্রির এমন অবস্থা ছিল যে দর্শক তো হলেই আসতো না, তখন গিয়ে ছবি তৈরি কম হয়েছে, বা তখন দেখা গিয়েছে যে একটু ঈদের সময় তো দর্শক, আমাদের বাংলাদেশে তো ধরো বিনোদনের তেমন কোনো জায়গা নেই, তো ঈদের সময় কি করবে, ওই বাচ্চাদের নিয়ে একটু পার্কে যায়, বা বাচ্চাদের নিয়ে একটু হলে সিনেমা দেখতে যায়, বা কাপলরা একটু সিনেমা দেখতে যায়। সো ওই যে একটু হলে আসে, ওই তখন থেকেই শুরু হয়ে গেল যে তাহলে ঈদের ছবি রিলিজ হবে। ঈদ ছাড়া খুব বড় পরিসরে খুব বড় বাজেটের ফিল্ম কিন্তু অনেক বছর রিলিজ হয় না। লাস্ট মনে হয় হাওয়া হয়েছিল, হাওয়ার পরে আর কিন্তু এরকম রিলিজ হয় নাই। একটা দুটো যতটুকুই হয়েছে সেগুলো ওইভাবে মার্কেটে থেকে বিজনেস করতে পারে নাই। তখন না আমার মনে হয় যে প্রডিউসার, হিরো হিরোইন সবার মধ্যেই ঢুকে গিয়েছে যে ঈদ ছাড়া ছবি চলে না। এখন এইটা যদি তুমি ভাঙতে চাও তাহলে ঈদ ছাড়া প্রচুর ছবি আসতে হবে, ঈদ ছাড়াও দর্শকদেরকে তোমার হ্যাঁ, ওই ওই যে ইউজ টু করতে হবে যে ঈদ ছাড়াও তারা হলে এসে ছবি দেখবে। এখন পারিপার্শ্বিক যে মানে এই পরিস্থিতি, প্র্যাকটিসটা আসলে মানে হচ্ছে না কেন, বা আমরা দেখো পারিপার্শ্বিক যে পরিস্থিতি, আমি না এখন দর্শকদেরকেও ব্লেম দিব না। লাইফস্টাইল এত টাফ হয়ে গিয়েছে, সারভাইভ করা এত টাফ হয়ে গিয়েছে, নিজেদের ব্যক্তিগত লাইফেই এত প্রবলেম থাকে, সেইখান থেকে ধরো মানে মানে পুরো সপ্তাহ জুড়ে কষ্ট করার পরে আবার হলে গিয়ে ছবি দেখা, এটা তখনই যাবে, তখনই পকেটের টাকা খরচ করবে যখন তুমি ওরকম ভালো ছবি দিবে এবং ঘরে ঘরে পৌঁছায় না, যাবে এটা যে তো ছবি ভালো রিলিজ তো হচ্ছে। যারা প্রোডিউসাররা আছে তারাও তো ভালো ছবি দিতে চায়, কিন্তু সেই ক্ষেত্রে বছর অন্য অকেশন বাদে ছবিগুলো রিলিজ করলে সে টাকা ব্যাকের একটা ব্যাপার আছে। এটা আছে, মানে শোনো, এমন পাবলিসিটি হতে হবে যে ঘরে ঘরে দর্শকের পৌঁছে যাবে যে একটা ছবি ঈদ ছাড়া আসছে এবং ছবিটা আসলে অনেক ভালো। দর্শকের ওই বিশ্বাসটা আসতে হবে যে ঈদ ছাড়াও তারা হলে এসে ছবি দেখলে একটা ভালো ছবি, মানে ঈদের সময় তো কিছু করার নাই, বাট ঈদ ছাড়া তো সবাই ব্যস্ত, তো ওই সময় যে হলে আসবে ওইটার জন্য তোমাকে ওই রকম সিচুয়েশন করতে হবে, আদারওয়াইজ আমার মনে হয় না ঈদ ছাড়া ছবি বিজনেস করবে। না, সেক্ষেত্রে আমি যদি মানে হল মালিকদের পক্ষ থেকে মানে পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তারা তো মানে 12 মাসের মধ্যে এই দুটো ঈদ কেন্দ্র করে হয়তো ঈদের 2 মাস আর আরেকটা ঈদের 1 মাস, হ্যাঁ, তো তখন এরা কিন্তু মানে অনেক বড় একটা স্পেস নিয়ে কিন্তু সিনেমা হলগুলো সিঙ্গেল স্ক্রিনগুলো হয়, তো তাদের কথা চিন্তা করলেও কিন্তু আমরা দেখি যে তারা কিন্তু খুব কষ্ট করে আছে। দেখো, এটা তুমি আমি আলোচনা করে কোনো সমাধান করতে হবে পারবো না না আসলে, হ্যাঁ। এটা বেসিক্যালি যাদের করতে হবে তারা হলো ধরো হল মালিক, তারা হলো ডিস্ট্রিবিউটর, তারা হলো প্রোডিউসার,
তারা হলো ইভেন ডিরেক্টর। এদের কথা বলে আমরা আর্টিস্ট, আমাদের কাছে যখন ছবি আসে আমরা তো কাজ করি। আমাদের যখন ঈদের ছাড়া ছবি যখন বানাবে, যখন ছবি চলবে, রিলিজ হবে, তখন দেখবা যে আমি বছরে 2টা ছবি করি, সেখানে আমি বছরে 4টা ছবি করার সুযোগ পাবো। তো এটা তো আমার জন্যও ভালো, কিন্তু সেটা তো হচ্ছে না। এটা আমি তুমি প্রতিবারই দেখা হলে একই কথাই বলি, বাট এটা তো কোনো লাভ নেই। আরেকটা জিনিসও যেটা ছিল এখন একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে আগে আমরা ঈদে শুধু কমার্শিয়াল ছবিগুলো দেখতাম, এখন একটু অফ ট্র্যাক বা এখন সব একটু ধরনের প্যারালাল ছবির ছবি হয় দর্শক তৈরি হচ্ছে। এবং এই জায়গা থেকে তো আমার আসলে তোমাকে এই প্রশ্ন করাও ঠিক না যে মানে কোন টাইপের ছবি করতে পছন্দ, মানে ভালো লাগে, সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে আসলে এই ছবিগুলোর দর্শকদেরকে আসলে আমরা কতটুকু পৌঁছাতে পারছি, মানে শুধু সব ধরনের ছবির কথা, সব ধরনের ছবি না। এখন দর্শক ওরকম দর্শক তৈরি হয়েছে যে যারা ধরো ডিফারেন্ট গল্পের ছবি দেখতে পছন্দ করে। কারণ এত বেশি এখন বাংলাদেশে নেটফ্লিক্স বা ধরো তোমার প্রাইম ভিডিও, মানে এত বাইরের এত অ্যাপ আছে যেখানে আমরা ধরো ওটিটি প্ল্যাটফর্মের মতন, যেখানে আমরা প্রচুর ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম দেখছি, ডিফারেন্ট গল্পের ছবি দেখছি। তো এখনকার দর্শক তো অনেক স্মার্ট, সো তারা কিন্তু ইউজ টু হয়ে গিয়েছে আস্তে আস্তে। এই জন্য কিন্তু এখন ডিফারেন্ট গল্পের ছবি দেখে। কিন্তু একদমই যদি তুমি নদীজন টাইপের, যেরকম একদমই অফ ট্র্যাক, যেটা এই টাইপের দর্শক আবার এখনো ওভাবে হয়নি। হয় না। মনে করো তোমার একই আর্টিস্ট একই সময় একটা ফুল কমার্শিয়াল ছবি, আবার একটা ফুল অফ ট্র্যাক ছবি, মনে করো তোমার কো আর্টিস্টও সেম, আবার শিডিউলটাও হচ্ছে মনে করো 1 থেকে 30 তারিখ পর্যন্ত, কোন ছবিটা তুমি মানে করবে? একই আর্টিস্ট একই শিডিউলে 2টা ছবি তো করতে পারবে না। না, আমি বলছি একটা কমার্শিয়াল একটা আচ্ছা, মানে off তো track। ডিপেন্ডস তোমার স্টোরি। আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হলো আমি কোন ডিরেক্টরের সাথে কাজ করছি। ডিরেক্টর অনেক ম্যাটার করে। ডিরেক্টর একজন আর্টিস্টকে দিয়ে এত ভালো ভালো অ্যাক্টিং বের করতে পারে, যে ক্যারেক্টারটা সে দেখাতে মানে পোর্ট্রে করছে, ওই ক্যারেক্টারটাকে এত বাস্তবিক করে তুলতে পারে। সো একটা ছবির আমি বলবো প্রাণ হলো সেই ছবির গল্প এবং ডিরেক্টর। মনে করো ডিরেক্টরও যারা অফ ট্র্যাক ছবি বানায় তাদের মধ্যে নাম্বার 1, আবার যারা কমার্শিয়াল ছবি না, বানায়। ডিপেন্ডস অন গল্প নীরব। আমার যদি গল্পে আমার ক্যারেক্টার আমার খুব পছন্দ হয়, আমার যদি গল্পে মনে হয় যে এই গল্পটা আসলে কমার্শিয়ালি এই গল্পটা প্রেজেন্ট হওয়া জরুরি, এটা কমার্শিয়াল গল্প কিন্তু খুবই স্ট্রং একটা গল্প, এটা শুধু নাচ গানের ফিল্ম না, ফাইটের ফিল্ম না, শুধু ওই কমার্শিয়াল না। কোনটা টানে সেটা শুনতে চাই। আমার কাছে অ্যাক্টিং বেস ফিল্ম বেশি টানে। আচ্ছা, মানে একটু প্যারালাল, মানে কমার্শিয়াল একদম না হোক, কমার্শিয়াল বা মিক্সড, যেটার মধ্যে ছবি তো আর কমার্শিয়াল আর নন কমার্শিয়াল হয় না। ছবি তো যখন প্রডিউসার লগ্নি করে সে তো অবশ্যই টাকা লগ্নি করে, ওইটা তো আর চিন্তা করে না। আমার কাছে ইম্পর্টেন্ট হলো যে ছবিতে গল্পটা আসলে একটু ডিফারেন্ট থাকে, যে ছবিতে ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট, বিশেষ করে অভিনয়ের জায়গাটা থাকে, চ্যালেঞ্জিং জায়গাটা থাকে। মানে অনেক 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 গল্প করলাম এবং থ্যাংক ইউ সো মাচ তমা। এবং আমার কাছে মনে হয় যে মানে অনেক গল্প বাকি, এবং আমার মনে হয় যে জাস্ট তোমার আমার যে গল্প সেটার মানে 0.1% দর্শককে আমরা শেয়ার করতে পারি নাই। সো তারপরেও এবং বলার সাথে সাথে তোমার আমাদের এই ইনভিটেশনে চলে এসছো মানে গাজী টিভির চ্যানেলে, এবং থ্যাংক ইউ সো মাচ তোমাকে। এবং তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে, এবং তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। আপনারা দেখছিলেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্টস নায়কের নায়িকা। সো নেক্সট এপিসোডে আপনাদের জন্য রয়েছে আমার আরেক পছন্দের নায়িকা। সো সেই পর্যন্ত সবাই জিটিভির সঙ্গেই থাকবেন। সবাইকে ঈদ মোবারক। ইউভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার।